আয়নাঘর নামটা খুবই সুন্দর। মনে হতে পারে আয়নায় মোড়া যেন রূপকথার কোনো জায়গা, কিন্তু রূপকথা সুলভ নামের আড়ালে লুকিয়ে আছে গুম, হত্যা, বিনা বিচারে বছরের পর বছর আটকে রাখার ভয়ানক কাহিনী। বাংলাদেশে হাসিনা সরকারের আমলে সাংবাদিক, রাজনৈতিক, সমাজকর্মী, আইনজীবী, শিক্ষার্থী, এমনকি ব্যবসায়ী, সেনাকর্তা থেকে শুরু করে বহু মানুষকে গুম করা হয়েছে, বিনা বিচারে আটকে রাখা হয়েছে এই আয়নাঘরে। আজকের ভিডিওতে আমরা সেই আয়নাঘর সম্পর্কেই জানব। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে লাইক করে কমেন্ট করবেন কেমন লাগলো। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। 2016 সালের মে মাস, বাংলাদেশের গাজীপুরে একটি গাড়ি মেরামতের দোকানে বসেছিল শেখ মোহাম্মদ সেলিম। কাজের সূত্রে থাকতেন মালয়েশিয়ায়। বাংলাদেশ ফিরেছিলেন বিয়ে করতে। পরিবারের বাস গাড়ির ব্যবসা। আচমকাই 29 মে সকালে ওই গাড়ি সারাইয়ের দোকান থেকে একটি বাসে করে তুলে নিয়ে গিয়েছিল 4-5 জন সশস্ত্র ব্যক্তি। তার হাত বাঁধা হয়েছিল পিচমোনা করে, চোখ ও কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়, একটি কালো কাপড়ের টুপি পরিয়ে দেওয়া হয়েছিল। ফলে সেলিমের কোনো ধারণাই ছিল না তাকে কারা ধরে নিয়ে যাচ্ছে। হাসিনুর রহমানের গল্প ছিল অনেকটা আলাদা। তিনি বাংলাদেশের একজন প্রাক্তন সেনা লেফটেন্যান্ট কর্নেল। সামরিক বাহিনীর বীরত্বের জন্য পেয়েছিলেন বীর প্রতীক খেতাব। 2012 সালে তিনি 28 বছর চাকরি শেষ করে তাকে সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে বরখাস্ত করা হয়েছিল। এরপর 2018 সালে তাকে ধরে নিয়ে যায় পুলিশের গোয়েন্দা শাখা। দুজনকেই আলাদা আলাদা সময়ে ভিন্ন ভিন্ন অভিযোগে আটক করা হয়েছিল, তবে তাদের গন্তব্য অভিন্ন, সেই আয়নাঘর। আয়নাঘরে ঢোকার পর থেকেই দীর্ঘদিন তাদের কোনো খোঁজ ছিল না, খোঁজ পাচ্ছিলেন না পরিবারের অন্যান্য লোকেরা। হঠাৎই যেন তারা হাওয়ায় মিলিয়ে গিয়েছে। তবে এই দুজন নন, আরও অনেকেই তাদের মতন মিলিয়ে গিয়েছিল সেই আয়নাঘরে। 2024 সালের আগস্টের দুপুরে সামরিক হেলিকপ্টারে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ছেড়ে পালিয়ে যায়। তারপর থেকে এই হাওয়া মিলিয়ে যাওয়া মানুষদের অনেকেই খোঁজ পাওয়া যাচ্ছে, অনেকে ঘরে ফিরেছেন। 71-এর যুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বাংলাদেশের জামাতের ইসলামী দলের প্রাক্তন কেন্দ্রীয় বাহিনীর প্রধান সদস্য মীর কাসেম আলীকে। তার ছেলে আহমদ বীর কাসেম আরমান বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী। 2016 সালের 9 আগস্ট মিরপুর থেকে কিছু সাদা পোশাকের সশস্ত্র লোক তাকে গুম করে দিয়েছিল। এর কয়েকদিন পর 2023 সালে একইভাবে গুম করা হয়েছিল বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আহমান আজিমকে। তিনি জামাত ইসলামের প্রাক্তন আর্মির প্রয়াত গোলাম আজমের ছেলে। মতবিরোধের অপরাধে 90 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল তাকে। জেলে তার মৃত্যু হয়। আর 2019 সালের 9 এপ্রিল নারায়ণগঞ্জ থেকে সাংগঠনিক কাজ সেরে ঢাকায় ফেরার পথে গুম করা হয়েছিল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা মাইকেল চাকমাকে। আয়নাঘর নামটা খুব সুন্দর হতে পারে, মনে হতে পারে আয়নায় মোড়া যেন রূপকথার একটি জায়গা, কিন্তু এই রূপকথা সুলভ নামের আড়ালে লুকিয়ে আছে হত্যা, বিনা বিচার, বছরের পর বছর আটকে রাখার ভয়ানক কাহিনী। আসলে আয়নাঘর বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা দপ্তর বা ডিজিএফআই এর আওতাধীন এক গুপ্ত গুমঘর। গুপ্ত গুমঘরটির কোডনেম ছিল আয়নাঘর। কীভাবে এই কোডনেম এলো তা এখনও স্পষ্ট হয়নি। হয়তো বাংলাদেশি সাহিত্যিক হুমায়ুন আহমদের আয়না উপন্যাস থেকেই এটি আয়নাঘর নামে পরিচিত। সেই উপন্যাসে একটি আয়নাঘরের কথা বলেছিলেন হুমায়ুন আহমেদ। সেটি ছিল জানলাবিহীন ছোট্ট একটি কামরা, যার দেওয়াল জুড়ে প্রকাণ্ড আয়না ছিল। জানালা নেই, তাই দরজা বন্ধ করলে সেই ঘর অন্ধকার হয়ে যেত। তাই ঢুকতে হতো প্রদীপ বা মোমবাতি হাতে নিয়ে। দরজা বন্ধ করে প্রদীপ বা মোমবাতি জ্বাললেই এক অদ্ভুত জাদুর পরিস্থিতি তৈরি হতো। উপন্যাসের চরিত্রের লিলিয়ানে মনে হয়েছিল আয়নাঘরের ভিতরে কে যেন তাকে দেখছে। হাসিনার আয়নাঘরের কক্ষগুলিও ছিল ঠিক এমনই, তবে কোথাও কোনো আয়না ছিল না। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য শেখ হাসিনা অনেক প্রচেষ্টাই করেছিলেন। গত 15 বছরে বাংলাদেশের মাথাপিছু আয় ব্যাপক বৃদ্ধি তার স্পষ্ট উদাহরণ। তাই শেষ চেষ্টা কাজে দিয়েছিল। সেই সঙ্গে প্রধানমন্ত্রী হাসিনা জোর দিয়েছিলেন পরিকাঠামো উন্নয়নে, কিন্তু তার বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ ছিল তিনি স্বৈরাচারী। কোনো ধরনের বিরোধিতা তিনি সহ্য করতে পারতেন না। তার আমলে সাংবাদিক, রাজনৈতিক বিরোধী, সমাজকর্মী, আইনজীবী, এমনকি শিক্ষার্থী, ব্যবসায়ী, সেনাকর্তাও তার এই গুমঘরে আটক করা হয়েছিল। বিনা বিচারে আটকে রাখা হতো এই গুমঘরে। বাংলাদেশ সরকার প্রত্যক্ষ পরোক্ষ মদতে সেই দেশের 344 জন ব্যক্তিকে আয়নাঘরে আটকে রেখেছিল।
পরে তাদের মধ্যে 40 জনকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। সরকারি হেফাজতে পাওয়া গিয়েছিল 66 জনকে। আরও 203 জন নিখোঁজ ছিল। তারা কোথায় কেউ জানত না। এদের অনেকেই আয়নাঘরে বন্দী ছিল বলে মনে করা হতো। বিচার বহির্ভূত আটকে রাখা এবং হত্যার এই ঘটনা নিয়ে সময় সময় হাসিনার নিন্দাও করেছেন রাষ্ট্রপুঞ্জ। 10 বছর ধরে আটকে থাকা 86 জনের নামে একটি তালিকা প্রকাশ করেছিল হিউম্যান রাইটস। আয়নাঘরের রহস্য ফাঁস করেছিলেন পরিবহন ব্যবসায়ী শেখ মোহাম্মদ সেলিম এবং বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। তবে ওই অবধি আটকদের কোনো খোঁজ তারা দিতেই পারেনি। আসলে দীর্ঘদিন পর্যন্ত আয়নাঘরের অস্তিত্বের কথা কেউই জানত না। 2022 সালে নেত্র নিউজ নামে সুইডেনের এক সংবাদ সংস্থা এবং জার্মান সংবাদ সংস্থা আলাদাভাবে বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা দপ্তরের একটি গোপন বন্দিশালা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল। আজ পর্যন্ত খুব কম বন্দী আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন। সামান্য কিছু বন্দীকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে। তবে হাসিনা বাংলাদেশে থাকাকালীন এই মুক্তিপ্রাপ্ত বন্দীদের কারোর মুখ খোলার সাহস হয়নি। আরও কড়া শাস্তির ভয়ে তারা মুখে কুলু এঁটেছিলেন। তবে নেত্র নিউজের কাছে আয়নাঘরের রহস্য ফাঁস করেছিলেন শেখ মোহাম্মদ সেলিম এবং হাসিনুর রহমান। তাদের বয়ান থেকে এই গুপ্ত জেলখানাটির খুঁটিনাটি জানা গিয়েছিল এর অবস্থান, জানা গিয়েছিল এই জেলখানাটি কীভাবে রাখা হতো, বন্দীদের কতটা অত্যাচার করা হতো, অত্যাচার ঢাকতে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল। সেলিম বুঝতে পারেনি আয়নাঘরের অবস্থান, শুধু জানতেন কাছাকাছি কোনো জায়গায় সারাদিন বিমান ওঠানামা করে। তবে হাসিনুর রহমান নিজেই সেনা ছিলেন। 2012 সালের 28 বছর ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি। তাকে সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে বরখাস্ত করা হয়েছিল। 2020 সালের ফেব্রুয়ারিতে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। সামরিক বাহিনীর ঘরের লোক হওয়ার আয়নাঘরের অবস্থান তিনি ঠিকই আন্দাজ করতে পেরেছিলেন। ঢাকা ক্যান্টনমেন্টে কচুক্ষেত্র অবস্থিত ডিজিআইএফের সদর দপ্তর। আনিসুর ও তার বিভিন্ন মানুষের বয়ান অনুযায়ী তার মধ্যে একটি জায়গায় অবস্থিত হয়তো আয়নাঘরটি ছিল। জানা যায় ওই বন্দিশালায় মোট 30টি সেল বা কক্ষ রয়েছে। আরও আছে বেশ কয়েকটি সাউন্ডপ্রুফ কক্ষ, অর্থাৎ যে ঘর থেকে আওয়াজ বাইরে আসবে না, বাইরের আওয়াজ ভেতরে যাবে না, যেখানে বন্দীদের নির্যাতন করা হতো। জেলখানাটির এক একটি সেকশনে আছে 5টি করে কক্ষ। প্রতি 5টি কক্ষের সঙ্গে রয়েছে একটি করে শৌচাগার। শৌচাগারের একটি লো প্যান এবং একটি হাই প্যান এবং একটি কোমোড আছে। খাবার দাবার ভালোই ছিল, বন্দীদের দেওয়া হতো বিস্কুট, জল, মাংস ইত্যাদি। কারাগারে ছিল বেশ কয়েকটি বড়সড় এক্সজস্ট ফ্যানও। প্রতি 5টি কক্ষের সঙ্গে থাকতো সেই ধরনের 2টি এক্সজস্ট ফ্যান। দিনরাত সেই ফ্যানগুলি চলত। তাই শুধু নয়, আওয়াজও পাওয়া যেত, কিন্তু ফ্যানগুলি বন্ধ হলে বিভিন্ন কক্ষ থেকে ভেসে আসতো কান্নার শব্দ। কক্ষগুলিতে কোনো জানলা ছিল না, ছিল 2টি করে দরজা, কড়া প্রহরা। প্রথম দরজাটি ছিল লোহার শিকের, পরের দরজাটি কাঠের। কাঠের দরজাটিতে ছিল একটি করে ছিদ্র। গোটা কুঠুরিতে একটি ছিদ্র দিয়েই সামান্য আলো বা বাতাস ঢুকত। ডিজিআইএফের কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো এই জেলখানাটির দায়িত্বে ছিল। সন্দেহের বশে বহু মানুষকে তুলে নিয়ে এই গোপন ডেরায় রাখা হতো। এরপর তাদেরকে এমনভাবে আদালতে পেশ করা হতো যেন সবেমাত্র গ্রেপ্তার করা হয়েছে। কী ধরনের অত্যাচার হতো এই আয়নাঘরে? হানিসুর রহমান প্রাক্তন সেনাকর্তা হওয়ায় তাও কিছুটা ছাড় পেয়েছিলেন। শেখ মোহাম্মদ সেলিমের ভাগ্য ততটা ভালো ছিল না, অথচ তাকে ভুলবশত ধরেছিল বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগ। ইকবাল হোসেন নামে নিষিদ্ধ জিহাদি সংগঠন হারকাতুল জিহাদের এক সদস্য ধরার লক্ষ্য ছিল তাদের। সেই সেলিম ছদ্মনাম ব্যবহার করেছিল। তার সঙ্গে পরিচয় বিভ্রান্তিতে তারা ভুল লোককে তুলে নিয়ে যায়। সেলিম জানিয়েছেন, এক ভোরবেলায় তাকে চোখ বেঁধে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। এক মহিলা তাকে জেরা করেন। তার নাম, বাবার নাম, পরিচয়, জন্ম তারিখ জানা হয়। পাক গোয়েন্দা সংস্থার আইএসআই এর সদস্য বলে উল্লেখ করছিল গোয়েন্দা দপ্তর। সেলিম জানিয়েছে তিনি আইএসআই এর নাম শোনেননি কোনোদিন। গোয়েন্দারা মানতে চাননি। সেলিমের বয়স সংক্রান্ত তথ্য ভুল বলে মনে করছিলেন তারা। আর এই বিভ্রান্তি দূর করতেই শুরু হয় বেধড়ক মার। সেলিম বলেছে তার পায়ে যা ইচ্ছা তাইভাবে মারা হয়েছিল। তিনি মার খেয়ে একদিকে কাত হয়ে গেলে অন্য দিক থেকে মারা হতো। হাসিনা দেশ ত্যাগের পর এখন এই আয়নাঘর থেকে একের পর এক বন্দী মুক্তি পেয়েছেন। দীর্ঘদিন ধরে যারা নিখোঁজ ছিলেন তারাও ঘরে ফিরে গিয়েছে। তবে তারপর এখনও বহু মানুষের খোঁজ পাওয়া যায়নি। গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যরা মায়ের ডাক শোনেনি বহুদিন। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।